This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of this content is solely to inform and create awareness based on verified reports. নমস্কার, দিগদর্শন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমি সুজিত চট্টোপাধ্যায় আপনাদের মুখোমুখি হচ্ছি এই প্রথম। গত এক বছর ধরে এই চ্যানেল চলছে। ইতিমধ্যেই প্রায় ৩,০০০-এর ওপর গ্রাহক সংখ্যা আমার এসেছে। আপনারা অনেকেই প্রশংসা করেছেন, উৎসাহ দিয়েছেন, আবার অনেকে তীব্র সমালোচনা জানিয়েছেন। সমালোচনা তো জানাতেই পারেন, কারণ প্রত্যেকটি সংবাদ, প্রত্যেকটি ঘটনা, প্রত্যেকটি কন্টেন্ট যে আপনাদের ভালো লাগবে সবার, তার তো কোনো মানে নেই। তবে হ্যাঁ, অনেকে যারা আক্রমণ করেছেন, যে সব তথ্য কোথা থেকে পান, মন গড়া তথ্য দেন, আমি আপনাদের জানিয়ে রাখি, আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান যদি আপনারা দেখেন, দেখবেন এখানে কিন্তু কোনো সস্তা মানুষকে আকর্ষণ করার মতন যা খুশি তাই দিইনি। কারণ আমারও বয়স হয়েছে, দীর্ঘদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে, সুতরাং এমন কোনো জিনিস দেবো না যাতে চটজলদি মনে হবে যেন খুব মুখরোচক, আসলে ব্যাপারটা কিছুই না, তা নয়। যার জন্য আমি চাই স্লো বাট স্টেডি। যাই হোক, আজকে যখন প্রথম আপনাদের মুখোমুখি হলাম, এমন একটা অনুষ্ঠান নিয়ে মুখোমুখি হলাম, সেটা হচ্ছে পহেলগাঁও ঘটনার ভিত্তিতে আমরা জেনেছি যে একটি মেয়েকে ধরা হয়েছে, ইউটিউবার। মেয়েটি কিন্তু এমবিএ করা মেয়ে। এমবিএ করা যে মেয়েটি, তার নাম হচ্ছে জ্যোতি রানী মালহোত্রা। তাকে কিন্তু অনেকদিন আড়ি পেতে ভারতের গোয়েন্দা বিভাগ ধরেছে। তার বিরুদ্ধে যেটা তীব্র অভিযোগ এবং বিপজ্জনক অভিযোগ বলা যেতে পারে, সেটা হচ্ছে যে সে পয়সার বিনিময়ে পাকিস্তানের কাছে আমাদের দেশের অনেক গোপন তথ্য সে পাচার করেছে। সে কিন্তু একা নয়, তার সঙ্গে আরো অনেকে আছে এবং 4 দিন আবার নতুন করে আদালত তাকে পুলিশি হেফাজতে দিয়েছে। আরো জিজ্ঞাসাবাদ চলবে এবং আস্তে আস্তে অনেক হয়তো বিস্ফোরক তথ্য বেরিয়ে আসবে। তো এই অনুষ্ঠানটা আমরা এখন করছি কেন? কারণ এর আগেও আমরা যে প্রাক্তন ব্রিগেডিয়ার, তাকে দিয়ে তার কাছ থেকে আমরা জেনেছি এই ঘটনাগুলোর সম্বন্ধে, তার অভিজ্ঞতার কথা। এই অনুষ্ঠানটা আমরা কিন্তু কেন বলছি যে একটা বিস্ফোরক তথ্য আপনাদের কাছে আমি জানাতে যাচ্ছি। কি সেই বিস্ফোরক তথ্য? বিস্ফোরক তথ্য এটাই যে ভারতবর্ষের খবর টাকা দিয়ে এই গুপ্তচররা পাচার করে দিচ্ছে। নিঃসন্দেহে এটা বিরাট বড় অন্যায় কাজ করছে। তাদের শাস্তি হওয়া দরকার, যথোপযুক্ত শাস্তি হওয়া দরকার। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা, ভাববেন না যে আমরা যারা সাধারণ মানুষ আমরা খুব স্বস্তিতে আছি। আমাদের উপরও কিন্তু নজর আছে গুপ্তচরদের। কে বলছেন? এটা আমার কথা নয়, এটা বলছেন সাইবার বিশেষজ্ঞ কাঞ্চন মল্লিক। তার কাছ থেকে আমরা কি কি বিস্ফোরক তথ্য পেলাম, সেটা তার সঙ্গে একটু ফোনে আমি আলাপ করেছিলাম, সেটাই আপনাদের কাছে এখন তুলে ধরবো। আমি নিজে কিছু বলতে চাই না। আপনারা চলুন সরাসরি সেই সাক্ষাৎকারে চলে যাই। মনে রাখবেন, দিগদর্শন 10-এর পাশে, দেশের সাথে। হ্যাঁ বলুন। হ্যালো, নমস্কার। আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। নমস্কার। আপনার কাছে এই অনুষ্ঠানে ফোনেতে আপনাকে ধরলাম এই কারণে, আপনি একজন সাইবার বিশেষজ্ঞ হিসেবে যেটা বলতে পারবেন সেটা খুব গুরুত্বপূর্ণ কথা। সেটা হচ্ছে, আপনি তো শুনেছেন যে একজন ইউটিউবারকে অ্যারেস্ট করা হয়েছে জ্যোতি নামে, তার সঙ্গে আরো কয়েকজনকেও অ্যারেস্ট করা হয়েছে। তার যে জেল হেফাজত কোর্টের অর্ডারে আরো 4 দিন বাড়িয়ে দেওয়া হলো, আজকে একটু আগে আরো 4 দিন থাকবে, কারণ পুলিশ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের জিজ্ঞাসাবাদ করে এর মধ্যে কিছু নাকি আপনার ফরেন্সিক রিপোর্টও এসে যাবে তার মোবাইল এবং যা যা ও ডিজিটাল গ্যাজেট ব্যবহার করে সেসব নিয়ে। এবার আপনাকে আমাকে বলুন যে সেটা হচ্ছে যে ইউটিউব যারা করেন আর কি, ইউটিউবার যাদের বলা হয়, তারা তো বিভিন্ন ধরনের অনুষ্ঠান, বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে। তো সেখানে তাদের স্পাইং করার কাজে যে ব্যবহার করার যে একটা ঝোঁক দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ বা পৃথিবীতেই, এটার মূল কারণটা কি? কেন এখন দেখতে পাচ্ছি যে হিউম্যান স্পাইংটা কমে যাচ্ছে। এখন এই ডিজিটাল স্পাইং এর ব্যাপারটাতে এদের আগে টার্গেট করা হচ্ছে ইউটিউবারদের, কারণটা কি? ওকে, প্রথম কথাই হচ্ছে যে আমরা এটা শুধু ইউটিউবারের ক্ষেত্রেই নয়, আগেই বলে দিই, এই প্রচলনটা বহুদিন আগে থেকেই চলে আসছে।
মানে ডিজিটাল ওয়ার্ল্ডটাকে ইউজ করে সাইবার স্পাইং বা সাইবার এসপিওনেজ যে কথাটা বলা হয়, সেটার প্রবণতা কিন্তু অনেকদিন ধরেই আছে। আমাদের ইন্ডিয়াতে হয়তো প্রকাশ্যে বা মিডিয়াতে এত এই শব্দ এসেছে, কিন্তু বিভিন্ন জায়গায় এটার উপরে খুব জোর দেওয়া অলরেডি হয়েছে। সেটা ইউএস বলুন, ইউরোপ বলুন, বা বিভিন্ন ধরনের আমাদের এশিয়া প্যাসিফিক আলাদা আলাদা রিজিয়ন বলুন, চায়না তো বিভিন্ন মানে ভীষণ রকম ভাবে এটার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে, এবং কোরিয়াও এই ব্যাপারটার উপরে। বাট ইন্ডিয়ায় এই জিনিসটার উপরে জোর দেওয়া হয়নি। এক ধরনের বলতে পারেন যে ইন্ডিয়া এই জিনিসটাকে জেনেও অজানার মতো একটা জায়গায় রেখে দেওয়া হয়েছিল। বাট না, এখানে আপনাকে একটু থামাচ্ছি। আপনি যেটা নেগলিজেন্সিটা বলছেন, এটা কি অজ্ঞানতার কারণে না ইচ্ছাকৃত বলে মনে হয়? আচ্ছা, এই বেশ কিছুদিন আগে আমরা একটা পেগাসাস বলে একটা সফটওয়্যারের কথা খুব শুনছিলাম। নিশ্চয়ই। আমরা কি এখন সেই জিনিসটা শুনতে পাচ্ছি? নাকি সেটা বন্ধ হয়ে গেছে, নাকি সেটা আদৌ আছে? আমরা কি এটা সম্বন্ধে কেউ জানি? মানে আমি যদি এটা প্রশ্ন করি, যারা সাইবার বিশেষজ্ঞ বলুন বা যারা এইটা সম্বন্ধে জেনেছিলেন, জেনারেল পাবলিক, তাদেরকে যদি প্রশ্নটা করি, আমরা কিন্তু এটা সম্বন্ধে এখনো কিছু জানি না। আমরা জাস্ট একটা হাইপ উঠেছিল, আমরা সেই হাইপটার সাথে বয়ে গেছি। ঠিক, তার মানে কি এরকম আর কোনো সফটওয়্যার বা আর কোনো জিনিস নেই পৃথিবীতে, না এটাই শেষ ছিল? অবশ্যই আছে এবং অবশ্যই ছিল। তেমনি আমার যে কথাটা আমি আপনাকে এইমাত্র বললাম, যে এই জিনিসটা কিন্তু আমাদের এখন লাইম লাইটে আসছে, বাট এটা কিন্তু হয়ে আসছে আজকে বহুদিন ধরে। জবে থেকে সাইবার ওয়ার্ল্ড শুরু হয়েছে, জবে থেকে আমরা ইন্টারনেট ইউসেজ শুরু করেছি, জবে থেকে আমরা স্মার্টফোনের জগতে এসেছি, আমরা স্মার্ট গ্যাজেটস ইউজ করছি, ঠিক সেই দিন থেকেই কিন্তু অ্যাটাক, রিস্ক এবং এই যে ধরনের বিভিন্ন সাইবার অ্যাটাকের কথা বলা হচ্ছে, সেই দিন থেকেই শুরু হয়ে গেছে। সাইবার ওয়ারটা হচ্ছে একটা কোল্ড ওয়ার, সেই কোল্ড ওয়ারটা চলতে থাকবে এবং চলে আসছে। এবার বলি যে এটার শুরু হওয়ার কারণটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া। আমরা যে স্লোগানটা শুরু করেছি বেশ কিছুদিন আগে থেকে, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল রেভলিউশন বলুন, বা বিভিন্ন জায়গায় আমরা আমাদের কারেন্সিটাকে আস্তে আস্তে ইউপিআই বা এই জাতীয় অনলাইন ট্রানজাকশনের মধ্যে নিয়ে যাচ্ছি, যেটা ইন্ডিয়ার একটা জিডিপি গ্রোথে মানে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি প্রতিটা মানুষের একটা যোগদান আছে। এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। এবং আশেপাশের যে আমাদের দেশগুলো, বিশেষ করে আমি যদি বলি বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ বা ধরুন আমাদের পাকিস্তান, এদের জিডিপি আপনি দেখুন সেই তুলনায় বাড়ছে না, উল্টে তাদের জিডিপির একটা অনেক অংশ বেরিয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের অন্যান্য কার্যকলাপে, যেটা আমি বলি সাইবার কার্যকলাপ বলুন বা মানে অন্যের ক্ষতিকারক কার্যকলাপে বেরিয়ে যাচ্ছে। যেটা যেহেতু গ্রোথ হচ্ছে ইন্ডিয়ার, এবং আমরা সুপার পাওয়ার হিসেবে দেখছি আমাদের সমসাময়িক ইউএসকে বা চায়নাকে, তো অবভিয়াসলি যে দেশগুলো আমাদের উপরে একটা রাগ বা একটা ঘৃণা আছে তারা সবসময় কিন্তু এই জিনিসটাকে করে আসবে। এবার ইন্ডিয়া, আমরা দেখলাম যে একটা পেহেলগাম অ্যাটাক হলো, এবং পেহেলগাম অ্যাটাকের পরেই আমাদের কাউন্টার অ্যাটাক হলো। কাউন্টার অ্যাটাকে ইন্ডিয়া অনেকটাই এগিয়েছিল, আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি। কিন্তু তার সাথে সাথে ইনফ্যাক্ট তার অনেক আগে থেকে এই সাইবার ওয়ারটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল এবং ছিল। আমরা ডিআরডিও বলুন, ইন্ডিয়ার যে ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ, যেখানে আমরা নিউক্লিয়ার মিসাইল বা এই জাতীয় জিনিসগুলো তৈরি করি, সেখানে যে এআই ডেভেলপমেন্ট আমরা যদি বলি, সেই এআই ডেভেলপমেন্ট আজকে প্রায় আকাশ ছোঁয়া। আমাদের আজকে স্পেসে যে জিনিসগুলো আমরা ইউটিলাইজ করছি, যে স্যাটেলাইট গুলো আমরা পাঠাচ্ছি, এবং স্পেসের মাধ্যমে যে অ্যাকিউরেসি, যে কোন জায়গায় টেররিস্ট ক্যাম্প আছে, সেই অ্যাকিউরেসি ছবি তুলে ইন্ডিয়ান আর্মিকে দেওয়া, এবং ইন্ডিয়ান আর্মি সেই পার্টিকুলারলি ওই ছবিগুলোর মাধ্যমে বা ওই অ্যাকিউরেসির মাধ্যমে পার্টিকুলারলি ওখানে বম্বিং করা, এই পুরো ব্যাপারটাই কিন্তু ডিজিটালাইজড ওয়েতে হচ্ছে। এটার শুধু আমরা ফিজিক্যাল ইমপ্লিমেন্টেশনটাই দেখতে পাচ্ছি। তাহলে উল্টো দিকে যদি বলি যে ইন্ডিয়ার মধ্যেও যদি আমাদের এই রকম কার্যকলাপ বিভিন্ন কান্ট্রিরা চালাতে চায়, তাদের কিন্তু ইউজ করতে হবে আমাদের ইন্ডিয়ার বিভিন্ন লোকেদেরকে, মানে তাদেরকেই কম্প্রোমাইজ করতে হবে, মানুষকে কম্প্রোমাইজ করতে হবে। তাহলে সব থেকে ইজি কম্প্রোমাইজ করার মাধ্যম হচ্ছে যারা ইউথ, নাম্বার ওয়ান, যারা ডিজিটাল ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছে, বিশেষ করে ভিডিও কন্টেন্ট, এবং ভিডিও কন্টেন্ট সবসময় লাইভ হয়, মেবি 1 or 2 days বা 1 week এদিক ওদিক হতে পারে, বাট এগুলো লাইভ হিসেবেই আমরা ধরি। নাম্বার 3 হচ্ছে তারা যে কোনো জায়গায়, যেহেতু ইউটিউবার এবং ইউটিউবারদের কোনো রেস্ট্রিকশন নেই অ্যাজ সাচ, মানে অ্যাজ পার সাইবার ল,
তারা যে কোনো জায়গায় মুভ করতে পারে, তাদের কন্টেন্টের উপরে রেস্ট্রিকশন আমরা কোনোভাবেই দেখতে পাইনি। তবে সেই কন্টেন্ট গুলো নিয়ে যখন তারা ইউটিউবে ছাড়ছে এবং তাদের উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিয়াকেও বোঝানো যে আমি তো ইউটিউবার, আমি ব্লগ করছি, অন্যদিকে কিন্তু ওই ব্লগের মাধ্যমে ওই ইউটিউবারের গুলোর যে ভিডিও, সেই ভিডিও গুলো যদি আমি জুম করে দেখতে চাই তাহলে আমি দেখতে পাবো কোন কোন ইনফরমেশন তার ব্যাক এন্ডে আছে, তার পিছন দিকে আছে, সেই ইনফরমেশন গুলো কিভাবে তারা আইএসআই এজেন্ট বা বিভিন্ন এজেন্টদেরকে কিভাবে শেয়ার করতে পারে। তাহলে দুটো কাজ হচ্ছে, এক, আমি ইন্ডিয়াকেও আমি পুরো ওয়ার্ল্ডকে কন্টেন্ট দিচ্ছি, যেটা দিয়ে আমার মানে আমার যারা দেখে, মানে যারা ইনফ্লুয়েন্সার্স বলুন বা যারা ইউটিউবার ভিউয়ার্স বলুন, আমার ভিউ বাড়ছে, সেটা দিয়ে আমার পয়সা রোজগার হচ্ছে। উল্টো দিকে আমি ইনফরমেশন পাস করেও আমি সেখান থেকেও রোজগার করতে পারছি। এই রোজগার করার যে প্রবণতা, নিজেকে মানে নিজেকে দুটো দেশের মধ্যেই নিজেকে তুলে ধরা, এই প্রবণতার কারণেই কিন্তু আজকে এরা এই জালে পড়ে গেছে। এই জালের মধ্যে তারা বহুদিন ধরেই পড়েছে, বাট এই জালে পড়ে গেছে। এখন যখন সাইবার পুলিশ বা সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যারা আছে তারা যখন এটা খুঁটিয়ে দেখছে এবং এটার সাথে এই বড় বড় ধরনের ওয়ার গুলোকে লিঙ্ক করা হচ্ছে, তখন তারা বুঝতে পারছে কতটা সেন্সিটিভ ইনফরমেশন অলরেডি পাস অন হয়ে গেছে, হচ্ছে না, হয়ে গেছে। আচ্ছা, এখন পর্যন্ত যা ইনফরমেশন এসছে সংবাদ সূত্র থেকে, সেটা হচ্ছে যে এই জ্যোতি বলে মেয়েটি একাধিক ডিভাইস ব্যবহার করেছে এবং পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করার জন্য তারা এনস্ক্রিপ্ট করা প্ল্যাটফর্ম স্ন্যাপচ্যাট, টেলিগ্রাম এগুলো সমস্ত ব্যবহার করেছে, যেগুলো এখন কিছু কিছু যেগুলো পেয়েছে এখন পর্যন্ত পুলিশ এবং গোয়েন্দা বিভাগ, সেগুলোর ফরেন্সিক রিপোর্টটা এখনো আসেনি, ওটা আসবে। কিন্তু এই এনস্ক্রিপ্ট করা প্ল্যাটফর্ম এইগুলোকে ফরেন্সিক রিপোর্ট কতটা স্বচ্ছভাবে বেরোতে পারে? গুড, দেখুন, এনক্রিপশন একটা টেকনোলজি, মানে আমার যেটা প্লেন টেক্সট যেটা আমি পাঠাচ্ছি সেটাকে কি দিয়ে লক করে পাঠানো, ঠিক আছে, এটাই হচ্ছে এনক্রিপ্ট। মানে আমি যে কিটা দিয়ে লক করছি সেই কিটা যার কাছে থাকবে সেই একমাত্র খুলে ওই প্লেন টেক্সটে যে লেখা জিনিসটা পড়তে পারবে। কারেক্ট? তার মানে অলরেডি আমি ওই কিটা ওটিপি বা বিভিন্ন মাধ্যমে তাদেরকে দিয়ে দিচ্ছি, আর আমি এনক্রিপ্টেড ফরম্যাটে এই ইনফরমেশন গুলো তাদেরকে পাস অন করে দিচ্ছি আমার বিভিন্ন রকম ইউটিউব ভিডিও বা এর মাধ্যমে। কারেক্ট? আরে ওই কি দিয়ে তারা খুলে ফেলছে। এইটা হচ্ছে টেকনোলজির ইউসেজ। এবার আমি বলি যে আপনার যে প্রশ্নটা ছিল যে কিভাবে কত স্বচ্ছভাবে আর কত তাড়াতাড়ি আমরা এটাকে বার করতে পারবো। দেখুন, আমি এবার বলি ইন্ডিয়ার ডিফেন্সের কথা বা ইন্ডিয়ার সাইবার ডিফেন্সের কথা। ইন্ডিয়ার সাইবার ডিফেন্স কিন্তু এখন ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এবং এখানে আমরা এই যে টেলিগ্রাম বললেন বা এই যে আপনি বললেন স্ন্যাপচ্যাট বা এইগুলো, এর হাজারো রেস্ট্রিকশন থাকতে পারে, বাট আমাদের কাছেও সেই রকম সাইবার স্পেশালিস্ট এবং সাইবার স্কিল্ড লোকজন আছে। বিভিন্ন আমাদের সাইবার 13 বলুন বা আমাদের ডিআরডিও বলুন বা আমাদের ডিফেন্সে বলুন বা আমাদের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির কথা বলুন, ন্যাশনাল ইন্টেলিজেন্সের কথা বলুন, সব জায়গায় আমরা যেভাবে আজ থেকে গত 5 বছর আগে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে ইনিশিয়েটিভটা নিয়েছিল সাইবার সিকিউরিটির উপর, সেটা কিন্তু আজকে বিভিন্ন রকম ভাবে আমাদের কাজ দিচ্ছে। আমরা এইগুলোকে ডিক্রিপ্ট করার পলিসিও কিন্তু, ডিক্রিপ্ট করার ওয়ে কিন্তু আমাদের কাছে আছে। আমরা বিভিন্ন ধরনের ডিক্রিপশন, ফরেন্সিক, এই জাতীয় এটা আমাদের এক্সপার্ট অনেক 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 হারে বসে। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন তারা হয়তো কি কি বেরিয়ে গেছে সব বার হয়তো করবে, একটু টাইম লাগবে, বেরিয়ে হয়তো যাবে, কিন্তু এবার তার উপরে কোন ল প্রযোজ্য হবে, যে ল এর থ্রু দিয়ে আমরা এদেরকে পেনালাইজ, পানিশমেন্ট বা কোনো ধরনের লিগ্যাল অ্যাকশন নিতে পারবো, সেটা ডিপেন্ড করছে কোর্ট এবং সেটা ডিপেন্ড করছে আমাদের সাইবার ল কতটা স্ট্রং সেটার উপরে। কিন্তু এই টেকনোলজি দিয়ে এইগুলোকে বার করা ভীষণ ভীষণ ইজি। আর একটা আপনার প্রশ্ন ছিল স্বচ্ছতা কথাটার মানে হচ্ছে কতটা প্রপার ওয়েতে প্রসেস মেনে এবং আমরা ওই জিনিসটাকে করতে পারবো। আমার এখানে, আমি যদিও পলিটিক্যালি লোক নই, বাট এখানে আমার একটা ডাউট রয়েই যাচ্ছে। জীবন বিশেষ করে দুটো দেশ এবং এই দুটো দেশের মাঝখানে একটা কূটনৈতিক চক্র আছে, এখানে ইউএস এর অনেকটাই দবদবা আছে। সেখানে আমাদের সরকার, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কি পলিসি হবে সেটা দেখার একটা প্রবণতা আমার আছে। আমি সেখানে কোনো ধরনের কোনো উক্তি দিতে চাই না, বাট আপনি যদি টেকনোলজির কথা বলেন, আমি বলবো টেকনোলজি আমরা সবকিছু বার করতে পারবো। ইট ইজ কোয়াইট ইজি। আচ্ছা, আপনি যখন এই কথাটাই বলছেন যে যেরকম ধরনের দক্ষ কর্মী আমাদের দরকার, সেরকম দক্ষ কর্মী আমরা তৈরি করে ফেলেছি,
কেননা এর আগে রয়ের একজন প্রাক্তন প্রধান ছিলেন শঙ্করন নায়ার, তিনি একটা রোলিং স্টোন দ্যাট গ্যাদার্ড মস বলে একটা বই লিখেছিলেন। তখন উনি 65 সালে যে যুদ্ধটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে, সে ব্যাপারে তখনকার যিনি সেনাপ্রধান ছিলেন জেন চৌধুরী, তিনি আমাদের প্রতিরক্ষা মন্ত্রী তখনকার জে চৌহানকে বলেছিলেন যে আমাদের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। বলার পর 1968-তে সৃষ্টি হলো। ঠিক আছে, তারপর থেকে তো 68 পর থেকে তো অনেকগুলো বছর কেটে গেল, যুগ বলা যেতে পারে, কয়েকটা যুগ কেটে গেছে। কিন্তু এখন পর্যন্ত যে সমীক্ষাটা এসছে তাতে বলছে যে 2023 সালে সাইবার প্রতারণায় ভারতবর্ষে 921 কোটি 59 লক্ষ টাকার হেরাফেরি হয়েছে। সেখানে 2024 সালে হয়েছে 921 কোটি টাকার জায়গায় 19,888 কোটি টাকা। এবং 2008-এ যখন আমাদের এখানে সিম ছিল, মানে ডিজিটাল যে সিম গুলো যেটা ব্যবহার করা হয় মোবাইলে, সেটা ছিল 34,06,000। সেটা এই 34 কোটি 6 লাখ, এখন সেটা হয়েছে প্রায় 100 কোটির মতন। এবং বলা হচ্ছে যে 2021 সালেও কিন্তু চীনের কিছু গুপ্তচর স্পাই এখান থেকে সিম মানে ফলস ডকুমেন্টস দেখিয়ে বার করে নিয়ে গিয়ে চীন থেকে তারা নেপাল হয়ে আর কি, তারা চীন থেকে এখানের ওপর তারা কিন্তু স্পাইং করছে। তো এক্ষেত্রেও যেসব সিম গুলো সেই সময় ব্যবহার করেছে জ্যোতি, এগুলো তো এমন হতে পারে যে অন্যের নামে সেই সিম গুলো কেনা হয়েছে এবং জ্যোতির মোবাইল থেকে ব্যবহার হয়েছে। সেক্ষেত্রে এগুলো আইনত জটিলতাটা কি দাঁড়াতে পারে? ওকে, দেখুন, এই পেহেলগাম অ্যাটাকটা একটা বড় রিভলিউশন, এটা আমি বলবো। বিভিন্ন ধরনের অ্যাটাক এর আগে হয়েছে, বম্বেতে হয়েছে, ব্যাঙ্গালোরে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে টেররিস্ট অ্যাটাক হয়েছে। আপনি কখনোই দেখেননি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সে যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, আমি ভারত সরকারের কথা বলছি, ইরেসপেক্টিভ অফ পার্টি, তারা কিন্তু সবসময় এটাকে নিয়ে মানে এটাকে নিয়ে একটা নেগেটিভ স্টেটমেন্ট, যে এটা হওয়া উচিত নয়, টেররিজম একদম ভালো নয়। কিন্তু এবারের যে অ্যাটাকটা একটু অন্যরকম, এবং এটা আমি বলবো না পুরোপুরি ইন্ডিয়ার মধ্যে ঢুকে সবসময় হয়েছে, বাট ইন্ডিয়ার মধ্যে ঢুকে এইরকম ভাবে, যেটা একটা ধর্মের সাথে লিঙ্ক করা, বা যেটা একটা টুরিস্ট স্পটকে ধরে করা, কাশ্মীরের মতো জায়গায় যেখানে এত বড় একটা মিলিটারি ওয়াল আছে সেটাকে ভেদ করে ঢোকা, সেখানে করা, এইটা কিন্তু ইন্ডিয়ার একটা রেপুটেশনের ব্যাপার চলে আসছে, অ্যাজ এ কান্ট্রি রেপুটেশন। এর আগের গুলো ছিল খুবই ছোটখাটো ঘটনা হিসেবে ধরা হয়েছিল, যে হ্যাঁ ঠিক আছে, এটার এগেনস্টে আমরা হয়তো একটা স্টেপ নেবো, একটা মিলিটারি রিটালিয়েশন নেবো, বা পাকিস্তানকে একটা ওয়ার্নিং দেবো, বা ইউএন কে একটা কিছু জানাবো। কিন্তু এবারের যে ঘটনাটা ঘটেছে, ইট ইজ সামথিং লাইক, আপনি দেখবেন যেখানে স্টেপ না নিলে তাহলে কিন্তু এই জিনিসটাকে এত বেশি জোর দেওয়া যাবে না। প্যারালালি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিন্তু এই যে আপনি বললেন 1965 সালের যে ঘটনাটা বললেন, এবং তখনকার যে ইন্টেলিজেন্স এবং আজকের ইন্টেলিজেন্স, তার মধ্যে তো অবশ্যই আকাশ পাতাল তফাৎ আছে। তখনকার ইন্টেলিজেন্স যে ধরনের টেকনোলজি ইউজ করতো, যে টেকনোলজির মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ভয়েস রেকর্ডিং করতাম, বিভিন্ন ধরনের টেক্সট রেকর্ডিং করতাম, সেটা সাবমেরিনস এর ক্ষেত্রে হোক বা সেটা আমাদের বিভিন্ন ওয়ারফেয়ারের ক্ষেত্রে হোক, সে তুলনায় ইন্ডিয়া অনেকটা এগিয়ে গেছে। কিন্তু এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনি যে আর একটা ডেটা দিলেন, যেখানে স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো আপনি বলছিলেন, এই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলো কোথা থেকে পাচ্ছে? কেউ না কেউ তার পিছনে কাজ করছে, নাম্বার ওয়ান। তার মানে নজর আছে, ভিজিবিলিটি আমাদের কাছে আছে। এবার আসি, আপনার প্রশ্ন নেক্সট হতে পারে, তাহলে ভিজিবিলিটি আছে, তাহলে আমরা কি করছি সেই ভিজিবিলিটি? আপনি দেখালেন যে প্রতি ইয়ার অন ইয়ার কিভাবে এই প্রতারণাগুলো বাড়ছে। আপনি ইয়ার অন ইয়ার দেখালেন এই যে সিমের ইউসেজ গুলো কিভাবে এটাকে ইউজ করা হচ্ছে। অবশ্যই যখন এই সিমের বিভিন্ন ধরনের ইউসেজ হচ্ছে, তখন তার সাথে লিঙ্ক আছে বিভিন্ন ধরনের কার্যকলাপ, যেটা আমাদেরই ক্ষতি করছে। এবার আপনি বলি, এটা হচ্ছে ডেটা, আপনি যেটা দিচ্ছেন সেটা ডেটা। এবার উল্টো দিকের ডেটাটাও দেখা দরকার, যে এইগুলোকে প্রোটেক্ট করার জন্য গভর্নমেন্ট বলুন, গভর্নমেন্টের সাথে যে সংস্থাগুলো কাজ করে, বিভিন্ন ধরনের ওইএমস যারা আছে, যেমন ধরুন সিসকো থেকে আরম্ভ করে যাদের ডিভাইস গুলো থাকে বিভিন্ন জায়গায়, যে ডিভাইস, গুগল বলুন, মাইক্রোসফট বলুন, এরাও তো এক ধরনের টেকনোলজি আমাদের ইন্ডিয়াতে চালাচ্ছে, তাদের টেকনোলজি গুলো আমরা ইউজ করছি। আমি এক্সাম্পল দিলাম, এখন হাজারো টেকনোলজি আমরা আছে।
সেই টেকনোলজি গুলোরও কি কি ফ্লজ আছে সেইগুলোকে উপরে কাজ করানো, তাদের দক্ষতাকে নিয়ে সেখানে ইউটিলাইজ করা, মানে আমি বলছি বাইরের লোকেদেরকে নিয়ে সেখানে ইউটিলাইজ করা, আমাদের নিজেদের যে লোকগুলো আছে তাদেরকে ইউজ করে, এবং তার সাথে সাথে সব থেকে ইম্পর্টেন্ট রেভলিউশন আপনি যদি দেখেন ইন্ডিয়ান গভর্নমেন্ট শুরু করে, সেটা হচ্ছে এমআই, দ্যাট ইজ ইউসেজ অফ মেক ইন ইন্ডিয়া প্রোডাক্ট। মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টস এর অনেক মানে লাভদায়ক জিনিস আছে, যদিও একটা রেভলিউশন, এটা হতে টাইম লাগবে। মেক ইন ইন্ডিয়া হলে আমাদের নজরদারিটা অনেক বেশি আমাদের উপরেই থাকবে, আমরা ওটার উপর বেশি সিকিউর হতে পারবো, রাদার দেন আমরা এই যে স্ন্যাপচ্যাট বা এই জাতীয় জিনিস যেগুলো টেলিগ্রাম এগুলো ইউজ করছি, যার অরিজিন কিন্তু অন্য কান্ট্রি, সবসময় তাদের একটা কন্ট্রোল সেখানে রয়ে যাবে যতই আমরা আমাদের দক্ষতা বাড়াই না কেন। তা আমাদেরকে এটাকে নিউট্রালাইজ করার প্রথম জিনিস হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টস গুলোর উপরে জোর দেওয়া, বা মেক ইন ইন্ডিয়া ম্যান পাওয়ার সার্ভিস এইগুলোর উপর জোর দেওয়া, লোকবল বাড়ানো, সেটা হচ্ছে প্যারালালি। নজরদারি যেমন ওই দিকটায় বাড়ছে যে কি কি আমাদের ক্ষতি হচ্ছে, তেমনি নজরদারি এটাও বাড়ছে যে আমাদের সাইবার ওয়ারিয়ার্স কত তৈরি করতে পারছি। যেমন শিক্ষাগত, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, মূল হচ্ছে শিক্ষা। এখানে শিক্ষাগত যোগ্যতা আমরা আজকালকার দিনে, এই যে বলছি আমি আপনাকে আগের স্টেটমেন্টে বললাম, আমরা টেকনোলজি সম্বন্ধে অলরেডি টেকনোলজির লোক তৈরি করেছি। এটা তৈরি করেছি যেমন আমাদের আর্মি একটা ওয়াল, সেই আর্মির মতো আমরা একটা সাইবার আর্মি তৈরি করতে পেরেছি। কিন্তু নিজেদের দেশে যখন ইন্টারনাল লোকেরা কম্প্রোমাইজ হচ্ছে, যেমন ইউটিউবার বললেন বা কিছু জেনারেল পাবলিক বললেন, এর মধ্যে সরি সায়েন্টিস্টও আছে এর মধ্যে, অবশ্যই আমি এডুকেটেড আনএডুকেটেড কে কোনো ভাগ করছি না, সবাই আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পাওয়ার অ্যান্ড মানি, এই দুটো জিনিস মানুষের একটা ক্রেডিবিলিটিতে কাজ করে। আজকে যদি আপনি আমায় বলেন কাঞ্চন বাবু আমি আপনাকে পার্টিকুলারলি একটা এই এত অ্যামাউন্ট টাকা দেব, সেই অ্যামাউন্ট টাকা দিয়ে আপনি হয়তো সামান্য, আপনাকে কিছুই করতে হবে না, একটা মেল পাঠাতে হবে এখান থেকে ওখানে। তো আমি বললাম যে না ঠিক আছে, আমি সাইবার সিকিউরিটির সাথে যুক্ত, সরি আমি এই ধরনের জিনিস করতে পারবো না। আপনি কি করলেন, কিছুক্ষণ পর এই সেম জিনিসটা আপনি আমার ওয়াইফকে বললেন, আপনাকে দিলাম। আমার মেন্টালিটি আর আমার ওয়াইফের মেন্টালিটি বা আমার বাবার মেন্টালিটি বা আমার বাবার বন্ধুর মেন্টালিটি সবাই কিন্তু এক হবে না। কোনো না কোনো দিক থেকে আমি কম্প্রোমাইজ হওয়ার জন্য আমার পরিবার, আমার পরিজন, আমার অ্যাসোসিয়েশন, আমার কোম্পানি, আমার সোসাইটি সবাই আমার সাথে কিন্তু যুক্ত আছে। আমি কি বললাম, এডুকেশন। তাহলে এডুকেশনটা আমাদের ওই জায়গায় শুরু করতে হবে। আপনি আজকে দেখুন প্রতিটা মোবাইলে ফোন করলে আমরা শুনতে পাই আপনারা প্রতারণার মধ্যে পড়বেন না, এই শেয়ার করবেন না, এই যে কানের মধ্যে সবসময় চলছে, এটা জেনারেল পাবলিকের জন্য। স্কুল, কলেজ, কর্পোরেট, গভর্নমেন্ট অফিসে সব জায়গায় যখন আমরা স্টেট করে দেবো আপনারা এই করবেন না, একটা দিন আসবে মানুষ কিন্তু সেই জায়গাটা করতে বাধ্য। কিন্তু আমরা এই জায়গায় দেরি করে শুরু করেছি, অন্যান্য জায়গায় শুরু হয়ে গেছে, আমরা এখন দেরি করে শুরু করেছি, কিন্তু ওইদিকে আমরা পৌঁছতে পারবো। আপনার এই ডেটাটা আমি বলতে পারি, আমরা হয়তো আজকে ডিজিটাইজ হচ্ছে, এই ডেটাটা হয়তো আজকে রাইজ করছে, কেননা আমাদের ক্ষেত্রে তো আনএডুকেটেড এবং গ্রামের মানে আমরা দেখি আরবান লোকেশন দেখে আমরা বিচার করি, কিন্তু গ্রামের একটা বড় অংশ আমাদের কিন্তু রয়ে যায়, যেটা হচ্ছে রুরাল এরিয়াস বা যেটা রিমোট রুরাল এরিয়াস। এই রিমোট রুরাল এরিয়াস এর উপর আমরা কি জানি কতটা সাইবার নিয়ে কাজ হচ্ছে, সেখানকার লোকেরা কতটা উন্নত হচ্ছে? আমাদের কিন্তু ওই লেভেলে যেতে, ওই গ্রাসরুট লেভেলে যেতে হবে। আমার কিছু সংস্থা আছে যার থ্রু দিয়ে আমরা এই কাজগুলো অলরেডি করছি, কোনো এতে আমি হয়তো ওটার উপরেও বলবো। কিন্তু এই জায়গাটা যতক্ষণ না আমরা করতে পারছি, আপনি আমি এডুকেটেড, আপনি আমি দেশের জন্য চিন্তা করছি, সবাই যে দেশের জন্য, দেশকে আগে রাখবো না পয়সাকে আগে রাখবো না নিজের রেপুটেশনকে আগে রাখবো, সেটার প্রায়োরিটি কিন্তু লোকেরা বুঝতে পারছে না, কেউই বুঝতে পারছে না। তো এই জায়গায় কিন্তু একটা বড় লুফল রয়ে যাচ্ছে, রয়ে যাবে। আমার আপনার মতো যারা এটার উপরে কাজ করছে, গভর্নমেন্টকে জানাচ্ছে, পুলিশকে জানাচ্ছে, জেনারেল পাবলিককে জানাচ্ছে, তাদের কাজটা কিন্তু অনেক অনেক বড় হয়ে যাচ্ছে এখানে। এই কথার মাধ্যমে কিন্তু আমরা অনেক কাজ করতে পারি, যেটা ইউটিউবারের মাধ্যমে ভালো কাজ করতে গিয়ে দেখেন যে মানে আমি বলবো বিভিন্ন ধরনের দেশদ্রোহী কাজগুলো হচ্ছে, আমরা এর মাধ্যমে, এই কথার মাধ্যমে হয়তো দেশের জন্য অনেক কাজ করতে পারবো। এটা বেশি ছড়ানো উচিত, রাদার দ্যান ওই জিনিসগুলোকে ছড়ানো, ওই জিনিসগুলোর উপরে আমরা জোর দেওয়া। এটুকু আমি বলতে পারি আপাতত। আচ্ছা, আপনার কাছে সময় খুব কম, দুটো মাত্র প্রশ্ন রাখবো। একটা প্রশ্ন রাখবো সেই জ্যোতি সম্পর্কে, এই মেয়েটি সম্পর্কে। মেয়েটি পহেলগাঁও ঘটনার অনেক আগে, প্রায় 6 মাস আগে দেখা গেছে যে তিনবার সে পাকিস্তান গেছে, একবার চীনেতে গেছে। তা আমাদের সাইবার সিকিউরিটি যদি এতটা স্ট্রং থেকে থাকে, তাহলে একজন সামান্য ইউটিউবার
সে ঘন ঘন 3 বার পাকিস্তানে যাচ্ছে এবং চীনে যাচ্ছে, যেখানে এই দেশ দুটো আমরা একটু আলাদা করে মার্ক করে রেখেছি যে বন্ধু দেশ নয়। সেখানে এই 6 মাস পরে এই ঘটনাটা ঘটলো পাহেলগাঁওতে। তা এই সময়টা আমাদের যে দক্ষ সিকিউরিটি ফোর্স আছে যারা সাইবার সিকিউরিটি, এরা এই সময় তার উপর নজরটা দিয়ে সেটাকে ধরতে পারলো না। এটা ধরা পড়লো পাহেলগাঁও ঘটনার পর। সেখানে সাইবার সিকিউরিটির যে জায়গাটা আমরা বলছি আগের থেকে অনেক উন্নত হয়েছি, কিন্তু বাস্তব ঘটনা কি সেটা প্রমাণ করছে? আচ্ছা, আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করি। কোন ঘটনা ঘটার আগে কোনোদিন আপনি দেখেছেন পুলিশ পৌঁছে গেছে? সেটা তো নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা আজও আজকের জগতেও যখন সিনেমা দেখি সেটা হচ্ছে মার্ডার হওয়ার পর পুলিশ পৌঁছে। যাই হোক, আমি এটার সাথে ওটাকে তুলনা করছি না, বাট ঘটনাটা হচ্ছে আবার বলি দুটো জিনিস। এটা হচ্ছে একটা আপনার প্রশ্ন ছিল একটা ইউটিউবার। প্রথম কথা হচ্ছে ইউটিউবার মানে হচ্ছে তারা ভিডিও কন্টেন্ট বানায়। এই ভিডিও কন্টেন্ট সে নিজের পাড়াতেও বানাতে পারে, তাদের কোনো জিওগ্রাফিক বাউন্ডারি নেই। প্রথম কথা, আমরা বেঁধে দিতে পারি না কোনো ইয়াং ইউথকে। আমরা তাহলে তো স্টার্ট আপটাকেই বন্ধ করতে হয়। তারা একটা স্টার্ট আপ হিসেবে কাজ করছে, তারা একটা রোজগার করছে, ইউটিউবের মাধ্যমে হয়তো রোজগার করছে। সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রথম কথা হচ্ছে সেই বাধকতার মধ্যে কি আনতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, কি কন্টেন্ট করছে। আপনি দেখুন তারা যে কন্টেন্ট গুলো করছে সেটা কিন্তু সমাজ বিরোধী কন্টেন্ট নয়। আপনি যদি অ্যাকচুয়ালি দেখতে চান তাহলে সেই দিক থেকেও তাদেরকে ধরা যাবে না, তাদেরকে কোনো ধরনের আপনি কোনো মানে অ্যালিগেশনে ফেলতে পারবেন না। নাম্বার থ্রি, এগুলো ঠিক আছে। আমি খালি বলতে চাইছি যে সে 3-3 বার যখন পাকিস্তানে গেছে, এটা অস্বীকার করার উপায় নেই যে পাকিস্তানেও আমাদের স্পাই আছে, যেখানে খবর পাই। বক্তব্য হচ্ছে আমি পাকিস্তান যাচ্ছি, আমাকে তো ভিসা কে দিচ্ছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিচ্ছে। এবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি ভিসা দেয় সেখানে কি সাইবার সিকিউরিটির লোক কিছু করতে পারে? প্রশ্ন হচ্ছে না। এবার দ্বিতীয়টা হচ্ছে আজকে যদি এই জিনিসটা ডিজিটাল ফুটপ্রিন্টে না থাকতো, যে সে পাকিস্তান যাচ্ছে সেটা রেকর্ড হয়তো আছে, এরকম বহু লোক পাকিস্তান যাচ্ছে বা বাংলাদেশ যাচ্ছে বা চায়না যাচ্ছে, কিন্তু তারা ওখানে গিয়ে কি করছে বা কার সাথে মিট করছে সেটা যেমন ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটা কিন্তু বিটস এন্ড পিসেসে ছিল। আমরা তো জানি না যে সেটার সাথে কিভাবে লিঙ্ক হবে। এখন হয়তো প্রতিটা ইউটিউব বলুন, প্রতিটা ফেসবুক বলুন বা প্রতিটা লিঙ্কডিনে বলুন, আপনাকে টার্গেট করে বা বিভিন্ন লোককে টার্গেট করে যারা এই জিওগ্রাফিক লোকেশনে গেছে সবাইকেই কিন্তু নজরদারিতে ফেলা হয়েছে। আমি এক ধরনের বলবো যে ঘটনাটা না ঘটলে হয়তো এত নড়ে চড়ে কেউ বসতো না। এটা সব জায়গায় তাই। আজকে যখন নড়ে চড়ে বসেছে, একটা ডিটেক্ট করা গেছে, আমাদের কিন্তু সেই জায়গাটাই অ্যাপ্রিসিয়েট করতে হবে যে না সেটা নিশ্চয়ই করবো, কিন্তু সেই প্রভাবটাও মাথায় রাখতে হবে যে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমি আবার বললাম যে পুলিশ পরে আসে সবকিছু ঘটে যাওয়ার পর। আমি এই জায়গায় বলতে পারি যেমন সাইবার সিকিউরিটি তৈরি হলো কি করে, যদি না অ্যাটাক হতো কোনোদিন সিকিউরিটি তৈরি হতো না। তেমনি আজকে এই জিনিস, আজকে আরো কিছু উন্নত। আপনার ব্যাপারটা আমি একবারে মেনে নিচ্ছি যে এটা রিঅ্যাক্টিভ হয়েছে, এটা আর একটু প্রোঅ্যাক্টিভ হওয়া উচিত ছিল। কিন্তু আজ প্রোঅ্যাক্টিভ হতে গেলে আবার আমার সেই পুরনো যে স্টেটমেন্ট গুলো আপনাকে বললাম তাতে কিন্তু আমাদেরকে অমল দিতেই হবে। আজকে যদি গভর্নমেন্ট বা সাইবার সিকিউরিটির লোকেরা এই জিনিসের উপর নজর না দেয়, তখন জেনারেল পাবলিককেও বলে দিতে হবে বা জানাতে হবে বিভিন্ন মাধ্যমে যে তারা যে যাচ্ছে তাদের যাওয়াতে আটকানো কেন হচ্ছে না। এইটা নিয়ে আলোকপাত করতে হবে। আচ্ছা, আমরা উল্টো দিকটা বলুন তো, এই যে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসতো সেই জায়গাটা তো বন্ধ করা হয়েছে। আজকে আমাদের এখানে এসে নিউ মার্কেটেও অনেকে আপনাদের জার্নালিজমের উপরে অনেক লোকেরা ইন্টারভিউ নিয়ে গেছে, কলকাতা দখল করছি আমরা দেখেছি, লোকেদের জিজ্ঞেস করা হচ্ছে। তো এই যে জিনিসগুলো ছড়িয়েছে উল্টো দিকটা যখন বাংলাদেশ থেকে হচ্ছে, আমরা পাকিস্তানের উপর নজর রাখছি, তো এইটাও তো অনেক হয়েছে। আমাদের এখন ঘটনা হচ্ছে যে মূল যে ইন্টারনেট ইউসেজটাকে কতটা আমরা পলিসাইজ করব আমাদের গভর্নমেন্টের সাথে মিশে এবং লিগ্যাল কোর্টের সাথে বসে, সেটার উপর বেশি জোর দেওয়া উচিত। হয়তো ধরে আপনি ফেলবো, কিন্তু তার পানিশমেন্ট কি হবে বা কি হওয়া উচিত সেটা কিন্তু এখন আমাদের কাছে ডকুমেন্টেড নেই। এবার আপনার কাছে আমি শেষ প্রশ্নে যাচ্ছি। সে প্রশ্নের দুটো পার্ট আছে। প্রথম কথাটা হচ্ছে যে এবার আমরা জ্যোতির কথাটা সরিয়ে রাখলাম, আগামী দিনের কথা যদি বলি তাহলে এই যে স্পাইং যেটা হয় বিভিন্ন শত্রু দেশ থেকে বা আমাদের দেশের প্রতি যাদের নজর আছে
তারা কি আমাদের এখানকার গুরুত্বপূর্ণ সরকারি বা বেসরকারি ব্যবসায়িক সংস্থার বা গুরুত্বপূর্ণ যে সরকারি এগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, তাদের কর্মীদের, সাংবাদিকদের এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের চলাফেরার ওপর এবং যারা কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে মাঝে মাঝে সমালোচনার বক্তব্য রাখেন, আমিও রেখে থাকি, তো এইসব ক্ষেত্রে কি এই বিদেশি এই শক্তিগুলো তারা কি আলাদাভাবে নজর করে ওখান থেকেও তাদের আমাদের হ্যাক করে নিয়ে তারপরে আমাদের সঙ্গে একটা রিলেশনশিপ তৈরি করে এখান থেকে প্রয়োজনে ভালোভাবে না হলে ব্ল্যাকমেলিং করে এটাও কি তারা আগামী দিনে এগুলোকে আরো বাড়াতে পারে? নাম্বার ওয়ান। নাম্বার টু, বি বলবো, এটাকে বললাম বি। এবার আমি বলি সেটা হচ্ছে যে গুপ্তচরের নজরে কি সাধারণ পাবলিকও কি নেই? কারণ আমরা শোনা যাচ্ছে যে আমরা বাড়িতে বাড়িতে যে স্মার্ট টিভি কিনছি, সেই স্মার্ট টিভির মধ্যেও নাকি এমন ডিভাইস আছে আমরা সারাদিন কি করছি না করছি এগুলো সেই কোম্পানির থ্রু দিয়ে তাদের কাছে ডাটা চলে যাচ্ছে। এগুলো কতটা সত্যি? এই দুটোই জাস্ট আমার লাস্ট প্রশ্ন। ওকে, প্রথম প্রশ্ন যেটা ছিল, দ্বিতীয় প্রশ্নটার পরে আসছি। প্রথম প্রশ্নটার উত্তর আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞাসা করি। আচ্ছা, নর্থ কোরিয়ার মধ্যে যে যারা থাকে, মানুষ থাকে তো ওখানে, তাদেরও গভর্নমেন্ট আছে, আমরা তাদের সম্বন্ধে কতটা জানতে পারি? না, জানতে পারি না, একদম জানতে পারি না। কারণটা কি বলতে পারেন কেন জানতে পারি না? কেন ওখানে তো সাইবার এবং ডিজিটাল টেকনোলজিটাকে রেস্ট্রিকশনে আছে। ঠিক। চায়না সম্বন্ধে আপনার কতটা জানতে পারি? তাই, সেক্ষেত্রেও তাই। জাপান সম্বন্ধে কতটা জানতে পারি? সেক্ষেত্রেও তাহলে এই কান্ট্রিগুলো, এরা তো ডেভেলপ কান্ট্রি, আমাদের থেকে অনেক বেশি এগিয়ে টেকনোলজির দিক থেকে এবং আমাদের দিক থেকে মেধার দিক থেকে এগিয়ে। ওদের ওখানেও কি আনএডুকেটেড লোক নেই, ভিখারি নেই? নিশ্চয়ই করতে পারে। তাহলে তারা কি মিসইউজেস করতে পারে কি পারে না? তারাও করতে পারে আননোয়িংলি। সেটাকে কিভাবে আটকানো হচ্ছে? আমি ঠিক সেই এক্সাম্পলটা, আমি যদি ইউএস কে বা ইসরায়েলকে আমি সবসময় আইডিয়াল না করে, আমি যদি এই কান্ট্রিগুলোকে আইডিয়াল করি, আমি বলছি না তাদের জিনিসগুলো আমাদেরকে ইউজ করতে হবে বা তাদের মতো চলতে হবে, বা তাদের কিছু জিনিস যদি আমাদের কান্ট্রিতে আমরা ইউসেজ হিসেবে, আমরা এনফোর্সমেন্ট হিসেবে আনতে পারি, সেটা প্রথম কথা হচ্ছে। আনতে পারি কি পারি না সেটা তো সেকেন্ডারি। আনতে হয়তো পারি, গভর্নমেন্ট চাইলে সবই পারে, কিন্তু সেটা অ্যাকসেপ্টেবিলিটি, পাবলিক বলুন, পলিটিক্স বলুন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক দল কতটা অ্যাকসেপ্ট করে। কারণ ওদের ওখানে ওয়ান গভর্নমেন্ট ওয়ান রুল, আমাদের এখানে ওয়ান গভর্নমেন্ট মাল্টিপল রুল। তো এই জায়গায় আপনি যে কথাটা বলছেন সেটা পুরোপুরি ভাবে ইন্ডিয়ার ক্ষেত্রে হয়তো হওয়াটা অত সহজ হবে না। নাম্বার ওয়ান, এটা যদি না হয় সেক্ষেত্রে আমরা সবসময় ভিকটিমস হবো। একটা ছোট্ট কথা বলি, মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো উনি ডিজিটাল ওয়ার্ল্ডে বলেন, সেই কথাগুলো কিন্তু পাকিস্তানে বসেও ওদের আইএসআই বলুন বা যারা বলুন তারা শুনতে পাচ্ছে, তারা দেখতে পাচ্ছে, তারা তাদের বিভিন্ন টিভি চ্যানেলে চালাচ্ছে। তারা কিন্তু শুধু মোদির কথাবার্তা শুধু চালাচ্ছে না, মমতা ব্যানার্জি বলুন, অরবিন্দ কেজরিওয়াল বলুন বা যে বলুন, যেখানে যেখানে তারা ফাটল দেখতে পাচ্ছে, আমাদের মতবিরোধ দেখতে পাচ্ছে, তারা কিন্তু সেই জিনিসগুলো ইউটিলাইজ করছে। ঠিক তেমনি আমরা যদি আজকে দেখি মতবিরোধ আমাদের ভাষাগত মধ্যে হচ্ছে, আমাদের স্টেটের সাথে স্টেটের হচ্ছে, আমাদের বিভিন্ন ধরনের জাতির সাথে জাতির হচ্ছে, যেটা আমরা তুলে ধরছি, ধর্মের সাথে ধর্ম হচ্ছে, তারা কিন্তু সবসময় ইউটিলাইজ করবে। আর সেটা আমরা যখন ডিজিটাল ওয়ার্ল্ডে ফেলছি, মানে ইউটিউবে ফেলছি, ফেসবুকে ফেলছি, তখন তো তাদের কাছে এটা ক্লিয়ার যে একদম আমাদের মধ্যে কত কন্ট্রোভার্সি আছে। এবং আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, সেটাকে সবসময় তারা ইউটিলাইজ করে যাবে তাদের নিজেদের স্বার্থে এবং আমাদের সাথে এই ধরনের ফাটলটাকে ইউজ করে অ্যাটাক করার স্বার্থে। এটা গেল প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি জিজ্ঞাসা করলেন যে এই যে স্মার্ট গ্যাজেট গুলো, যেখান থেকে ইনফরমেশন পাস হচ্ছে, সেন্সাস গুলো, ওটি সেন্সাস গুলো, এইটা একটা বড় রিভলিউশনের জায়গা। আমরা আজকে কারি জিনিস কিনছি, এসি কিনছি, ফ্রিজ কিনছি, টিভি কিনছি, আমরা বলছি এটা স্মার্ট। আমরা এই স্মার্টের পেছন দিকে অ্যাকচুয়াল কি স্মার্টনেস চলছে সেটা কোনোদিনই আমরা মানে ঢুকে দেখি না, জানি না। আমাদেরকে গ্রেট ইস্টার্ন বলুন, আজকে খোসলা বলুন, ওখান থেকেই একটা মানুষ গিয়ে এই গেজেট গুলো কিনে আনছে। যতটুকু ওই সেলসম্যান গুলো বোঝাচ্ছে আমরা ততটুকুই বুঝছি, কিন্তু কখনো এই ডিজিটাল ওয়ার্ল্ডে এই স্মার্ট ফ্রিজ বা স্মার্ট গেজেটস গুলোর অ্যাকচুয়ালি মানে ডিসঅ্যাডভান্টেজ কি, তারা কি ধরনের ইনফরমেশন পাস অন করে, আমার মনে হয় হার্ডলি লোকেরা এটা নিয়ে স্টাডি করছে। এবার আপনার প্রশ্ন হবে তাহলে সাইবার বিশেষজ্ঞরা কি করছে?
সাইবার বিশেষজ্ঞদের কাছে অনেক অনেক সাসপিশিয়াস জিনিস আছে। আজকে যদি আমার বাড়িতেই এই স্মার্ট গেজেট গুলোকে অ্যাসেসমেন্ট করে দেখা হয়, আমি দেখবো আমার অনেক ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে, এখান থেকে অনেক ইনফরমেশন বেরিয়ে যাচ্ছে। আমরা কি কি তথ্য দেখছি ওটিটি প্ল্যাটফর্মে, আমি কোন কোন জিনিস দেখছি, আমার ইন্টারেস্ট কি, আমার বাড়ির ইন্টারেস্ট কি, ওই ইমোশনাল ইনফরমেশন গুলো কিন্তু এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে, রাইট? সেটা আটকাতে হলে আমাদের এই ওয়ার্ল্ডেও রিভলিউশন আনতে হবে, এই ওয়ার্ল্ডেও রেস্ট্রিকশন আনতে হবে, এখানে কিছু পলিসি তৈরি করতে হবে। তাহলে এই যেটা আপনি বলছেন হবে, সেটা আপনি আরো বেশি জানবেন আমাদের থেকে, যে সেটা হচ্ছে এটা নিয়ে কি প্রশাসন কি ভাবনা চিন্তা করছে, না এটাও আপাতত আমরা চোখ বুজে আছি? ইন্ডাস্ট্রি 4.0, 5.0 এই ধরনের যে প্রোগ্রামস গুলো হয়, মানে বিশেষ করে अगेन সাইবার সিকিউরিটি, সাইবার সাইকোলজি বা ক্রাইম রিলেটেড থিংস, ফরেনসিক, ডিজিটাল ফুটপ্রিন্ট, এরকম অনেক অনেক উদ্যোগ নেওয়া হচ্ছে, অনেক অনেক উদ্যোগ এখানে হচ্ছে। এবং এটা আগামীকালে আপনি দেখবেন নিউজ মিডিয়া আপনাদের এখানে আরো বেশি করে আসবে, যেহেতু হয়তো এই ফিল্ডটা সম্বন্ধে লোকেরা বেশি প্রোপাগান্ডা করছে না, বাট প্রচুর হারে হচ্ছে। এবং খুব শিগগিরই এটার উপরেও কিন্তু নজরদারি বসানো হবে, এবং সেইখানেই কিন্তু একটা বড় রিভলিউশন দেখতে পাবো। হয়তো যে ইনফরমেশন গুলো ইউটিউবারের মাধ্যমে বেরিয়েছে, আজকে এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন বেরোচ্ছে, আমাদের আগে থেকে প্রোঅ্যাক্টিভলি এটার উপর কাজ করতে হবে। ঠিক। তাহলে শেষ যদি আমরা আলোচনা শেষ করি, তাহলে একটা কথা মাথায় রাখতে হচ্ছে যে যেমন প্রশাসনের দিক থেকে তাদের যারা সাইবার বিশেষজ্ঞরা কাজ করছেন, তার সঙ্গে সঙ্গে আমাদের ঘরে যেসব আমরা ডিজিটাল গেজেট গুলো ব্যবহার করছি, সেগুলো আমাদের তথ্যগুলো মানে গুপ্তচরের মতন আমাদের কেনা সেই ডিভাইস গুলোই যে আমাদের পেছনে গুপ্তচর বৃত্তি করছে কিনা, সেটা আপনি বলছেন যে করছে, মানে করতে পারে না, অলরেডি করছে, তাই তো? এর থেকে এক্ষুনি বাঁচার কোনো উপায় নেই। যে আবার বলি, বাঁচার উপায় নেই, আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে, আমাদের বেশি করে জানতে হবে, আমাদের উপর পলিসিজ আছে কিনা, ল আছে কিনা আমরা জানি না, গভর্নমেন্ট এটা নিয়ে কি করছে যদি আপনি জানতেন আপনি আমাকে প্রশ্ন করতেন না, তাহলে মানে আমাদের এখানে কিন্তু অনেকটা ডার্ক জায়গা রয়ে গেল। এই ডার্ক জায়গাটার উপরে আবার আলো ফেলতে হবে, তখনই আবার এই জায়গাটা জেগে উঠবে। আপাতত ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ার উপর হচ্ছে, তেমনি এই ওটি সেন্সার এগুলোর উপরে যেদিন হবে সেদিনকে আবার আমাদেরকে জেগে বসতে হবে। তবে হ্যাঁ, এইটুকু আমি বলতে পারি, আমি নিজে এবং আমার সাথে আরো অনেক লোক আছে যারা কিন্তু এটার উপরেও আওয়াজ তোলা শুরু করে দিয়েছি। আচ্ছা, আমরা এই অনুষ্ঠান তো আজকে এখানকে শেষ করলাম, কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যে গুপ্তচরের নজর কিন্তু আমাদের উপর, সাধারণ মানুষের উপরও আছে। এটা নিয়ে একটা আলাদা অনুষ্ঠান আপনার সঙ্গে ভবিষ্যতে করবেন। আপনাকে একটা লাস্ট লাইন বলে দিই, সেটা আপনার এখানে আপনি যেমন জ্যোতি শর্মার কথা বারবার বলছেন, জ্যোতি ভারদ্বাজের কথা আপনি বারবার বলছেন, আমি নামটা নিচ্ছিলাম না, কিন্তু আমি আজকে একটা, আপনি হয়তো 2-3 দিনের মধ্যে একটা নিউজ দেখেছেন, প্রথম সাইবার টেররিস্ট যিনি ধরা পড়েছেন, এবং এই পেহেলগাম অ্যাটাকের সমসাময়িক যে মাল্টিপল অ্যাটাকস গুলো ইন্ডিয়ার গভর্নমেন্টের উপর করেছে, যেটা একটা পিএসইউ বলুন, ব্যাংক বলুন, হ্যাঁ, ভদ্রলোকের নাম আপনি হয়তো এতে পেয়ে যাবেন, আমি নামটা বলতে চাইছি না, বাট যে সাইবার টেররিস্ট কে ধরা পড়েছে, ইটস হিউজ, যে প্রথম কোন সাইবার টেররিস্ট কে ধরে আমরা ডাউন করেছি। এবং এটা ডাউন করার জন্য যে লোকটা, যে সাইবার সিকিউরিটির যে লোকটা আমাদের ইন্ডিয়াতে যে ভদ্রলোক আছেন, আমরা এই দুজনকেই কিন্তু কেউ জানি না, যে হিরো আর যে ভিলেন। আমাদের চোখের সামনে ওই পেহেলগামের যে যারা শুট করেছে তাদেরকে দেখতে পাচ্ছি, আর ইন্ডিয়ান আর্মিকে দেখতে পাচ্ছি, কিন্তু এই ব্যাক এন্ডে যে দুজন ফাইট করে আমরা ডাউন করলাম, সেটা নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না, কারণ আমরা এটা নিয়ে জানি না, এবং কোনো সংবাদ মাধ্যম বা মিডিয়াও এটাকে দেখাতে চাইছে না আপাতত। না দেখাতে চাইছে না, না দেখানোটা ওপর মহল থেকে বারণ আছে। টিআরপি একটা ব্যাপার থাকে, যত ভিউয়ার্স বাড়বে, এই জায়গার ভিউয়ার তখনই বাড়বে যখন লোকেদের অ্যাওয়ারনেসটা এই জায়গায় থাকবে। যেহেতু নেই, হয়তো কম লোক পড়বে বা কম লোক দেখবে, কিন্তু আজকে দুমদাম আওয়াজ হলে বা চমকালে, দুটো ডাউন করলে যেভাবে এটা ঠিক বলেছেন, কারণ আমরা কতগুলো বড় বড় টিভি চ্যানেলে দেখেছি যে রাওয়ালপিন্ডি আমরা দখল করে নিয়েছি, করাচি আমরা দখল করি, অনেক বেশি রাদার দেন এই ধরনের ভিউয়ার্স বেড়ে গেছে আর কি। তো যাই হোক,
আজকে অনুষ্ঠানটা এখানে শেষ করছি, কিন্তু এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং আমি জানি আপনি বিভিন্ন স্কুলে কলেজে সাধারণ জায়গায় গিয়ে এই ব্যাপারে সতর্কতা কিভাবে অবলম্বন করতে পারি আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও সেগুলো আপনি ইনস্ট্রাকশন গুলো দিচ্ছেন। এটাও একটা বড় সামাজিক কাজ। আগামী দিনে আমাদের চ্যানেলের তরফ থেকে এই ধরনের কিছু অনুষ্ঠানে আপনার শরণাপন্ন হব কিন্তু। শিওর, থ্যাংক ইউ, Okay. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার। নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।